লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ অনেকে। যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়াকে ভূমি ছাড়ার প্রস্তাব ট্রাম্পের, প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনীয় সেনা সদরের। টেক্সাসে ৩৫টি বগি নিয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ আগুন, বিপজ্জনক রাসায়নিক দ্রব্য থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়াই যেন কাল হলো অভিবাসন প্রত্যাশীদের। অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার সময় প্রায় ১০০ জন অভিবাসী নিয়ে মাঝসাগরেই ডুবে যায় একটি নৌকা। এ ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী লিবিয়ার ত্রিপলি এলাকা থেকে প্রায় ৯৫ জন অভিবাসী নিয়ে যাত্রা শুরু করে দুটি নৌকা। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকে পড়লে কিছু যাত্রী অন্য নৌকাতে উঠে পড়েন। এরপর খারাপ আবহাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে সেই নৌকাটিও উল্টে যায়। অতিরিক্ত যাত্রীর চাপই এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায়, ১৩ আগস্ট উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ৬০ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেন, যাদের মধ্যে ছিলেন ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানান, দুটি নৌকায় প্রায় ৯৫ জন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় ৩৫ জন হয় মৃত নয়তো নিখোঁজ রয়েছেন। এদিকে এ ঘটনার পর ইতালির রেড ক্রস জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর অবস্থায় স্থিতিশীল, তবে ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং মানব পাচারকারীদের জন্য শাস্তি আরও কঠিন করেছে। উল্লেখ্য, এই নৌকাডুবি ভূমধ্যসাগরীয় অঞ্চলে চলমান মানবিক সংকটের এক নির্মম চিত্র। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এবছরের শুরু থেকে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এখনো পর্যন্ত অন্তত ৬৭৫ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করে যে উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি জমানো মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আমেরিকার টেক্সাসে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩৫টি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এরপরই আগুন ধরে যায় বগিগুলোতে, যা আশেপাশের গাছপালায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ট্রেনটিতে বিপজ্জনক রাসায়নিক মালামাল থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। টেক্সাসের গর্ডন শহরের কাছে ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। ১২ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টার দিকে বগিগুলো লাইনচ্যুত হবার পরই প্যালো পিন্টো ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়েন। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অতিরিক্ত কর্মী ও সরঞ্জাম নিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সঠিক কারণটি জানা যায়নি। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ এখনও এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ড্রোন থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ছে, আর মালবাহী ওয়াগনগুলো একে অপরের উপর বিশৃঙ্খল অবস্থায় পড়ে রয়েছে। টেক্সাসে গত ১০ বছরে এ ধরনের বড় রেল দুর্ঘটনার সংখ্যা প্রায় ১৫টি, যার মধ্যে ৫টিতেই বিপজ্জনক মালামাল জড়িত ছিল। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্কগুলোর মধ্যে একটি, যার মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩২,০০০ মাইল। ট্রেন লাইনচ্যুত হবার একটি বড় কারণ হল ট্র্যাকের ত্রুটি বা গতিবেগের অসামঞ্জস্যতা। প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই গড়ে ১০০০টিরও বেশি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। রাতের আকাশে দেখা গেল চোখ ধাঁধানো উল্কা বৃষ্টির ঝলক। এ যেন প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য, যেখানে অগণিত উল্কার ফুলঝুরি নেমে আসছে পৃথিবীর ওপর, আর বিরল সে দৃশ্য প্রত্যক্ষ করতে সমবেত হাজারো দর্শক। ১২ আগস্ট রাতে ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে দেখা গেছে উল্কাবৃষ্টির এমন মনোমুগ্ধকর দৃশ্য। মহাজাগতিক এ দৃশ্য উপভোগ করতে একত্রিত হন অসংখ্য দর্শনার্থী। তবে শুধু ক্রোয়েশিয়াতেই নয়, বলকান অঞ্চলের বেশ কিছু এলাকাতেই দেখা গেছে উল্কাবৃষ্টির এ ঝলক।
আমি, আমার স্বামী এবং আমার মেয়ে এই মহাজাগতিক দৃশ্য দেখতে এসেছিলাম। আমরা প্রায় ডজনখানেক উল্কা দেখলাম। আমি একটি প্রার্থনাও করেছি, তবে সেটা গোপনই থাক। মহাকাশের এই চোখ ধাঁধানো ঘটনাটির পেছনে রয়েছে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি মহাজাগতিক বিশেষ পরিস্থিতি। যখন কোনো ধূমকেতু বা গ্রহাণু সূর্যের চারপাশে ঘোরে, তখন তাদের ভেতর থেকে ধূলিকণা এবং পাথরের ছোট ছোট টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন তার কক্ষপথে ঘোরার সময় এই বর্জ্য পদার্থের স্তরের মধ্য দিয়ে যায়, তখন বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে কণাগুলো জ্বলে ওঠে। এই জ্বলন্ত কণাগুলোই উল্কা নামে পরিচিত। এটি যেহেতু কোনো নিয়মিত ঘটনা নয়, তাই এমন দৃশ্য দেখা খুবই বিরল। উল্কাবৃষ্টির প্রতি সাধারণ মানুষের রয়েছে ব্যাপক আগ্রহ। এটি এমন এক মহাজাগতিক দৃশ্য যা সচরাচর দেখা যায় না। তাই এই দৃশ্যটি উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ খোলা মাঠ বা পাহাড়ে জড়ো হন। বিজ্ঞানীরা জানান, প্রতি বছরই সাধারণত কয়েকটি নির্দিষ্ট সময়ে উল্কাবৃষ্টি দেখা যায়। তবে সব উল্কাবৃষ্টির তীব্রতা একরকম হয় না। মহাকাশ গবেষণা সংস্থাগুলো নিয়মিতভাবে এর পূর্বাভাস দেয় এবং বৈজ্ঞানিক গুরুত্ব নিয়ে গবেষণা করে থাকে। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতেও এমন চমকপ্রদ উল্কাবৃষ্টি দেখার সুযোগ আসবে। তবে কিছু বিশেষ উল্কাবৃষ্টি নির্দিষ্ট সময় পরপরই দেখা যায়। এ ধরনের ঘটনা শুধু সৌন্দর্যের প্রতীকী নয়, বরং সৌরজগতের ইতিহাস ও গঠন সম্পর্কে জানার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা এসব উল্কা থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীর উৎপত্তির বিষয়ে নিত্য নতুন ধারণা পেয়ে থাকেন। যুদ্ধ শেষ করার জন্য দুই দেশকেই কিছু ভূমি ছাড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন মন্তব্য করেছেন, কিন্তু ইউক্রেনের সামনের সারির যোদ্ধারা একে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। গত ১১ই অগস্ট খার্কিভ অঞ্চলের একটি প্রশিক্ষণ কেন্দ্রে কথা বলতে গিয়ে ইউক্রেনের ৫৮তম ব্রিগেডের সেনারা জানান, ভূমি দিয়ে শান্তি কেনা যাবে না। শেফ ছদ্মনামের প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার প্রশ্ন তোলেন, জমি কাকে দেব? যত মানুষ প্রাণ দিয়েছে সেই জমি কাকে দেব, কেন দেব? আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, পুরনো সীমানা পর্যন্ত। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলে সেটি স্বাগত জানাব। চ্যাম্পিয়ন ছদ্মনামের অন্য একজন সৈনিক দাবি করেন, ভূমি ফেরানো সহজ হবে না। শান্তির পথ সবসময় আলোচনা দিয়েই শুরু হয়, তবে কাল সকালেই হঠাৎ শান্তি আসবে এমন নয়, কারণ শত্রুপক্ষ ক্রমেই এগিয়ে আসছে। রাশিয়ার দখলকৃত এলাকাগুলো এখন হারানো ভূমি, সেগুলো পুনর্গঠনে লাগবে শত শত বছর, শুধু কয়েক দশক নয়। তবে দুজনই একমত, যদি ইউক্রেন সেনারা অস্ত্র নামিয়ে রাখে তবে রাশিয়া আরও এগোবে। তারা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার পক্ষে, যেন শত্রুরা বুঝতে পারে দেশের পেছনে শক্তিশালী বাহিনী ও জনসমর্থন রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালান, যার ফলে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও প্রাণঘাতী যুদ্ধ শুরু হয়। ইউক্রেন তখন থেকেই দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রায় ১৭% ভূমি বর্তমানে রাশিয়ার দখলে। এর মধ্যে ক্রিমিয়া ২০১৪ সাল থেকে দখল করা এবং ২০২২ সালের পর দোনেটস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চলের অংশ দখল করেছে। যুদ্ধের দীর্ঘসূত্রিতা শুধু সৈনিক নয়, তাদের পরিবারকেও বছরের পর বছর আলাদা করে রেখেছে। যেমন শেফের স্ত্রী, সন্তান ও বাবা মা বহুদিন ধরে তার ফেরার অপেক্ষায় আছেন। তবে তাদের চোখে শান্তি মানে সমঝোতা নয়, শান্তি মানে সম্পূর্ণ মুক্তি। বিদ্যুৎ কেন্দ্রের পানিতে ঢুকে পড়ে বিপুল সংখ্যক জেলিফিশ। অতঃপর বন্ধ হয়ে যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ইউরোপের অন্যতম বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় শত শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন গবেষকেরা। Pour autant, c'est quand même important parce que Gravelines একটি রিঅ্যাক্টর বন্ধ থাকায় একদিনে প্রায় ১ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতি হয়। যদিও এই ৪টি রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাওয়ার পর ফ্রান্স ও ইউরোপের বিদ্যুৎ গ্রিডে অন্যান্য রিঅ্যাক্টর উৎপাদন ব্যবস্থা সেই ঘাটতি পূরণ করেছে। তবুও রিঅ্যাক্টরগুলো বেশ কয়েকদিন বন্ধ থাকে। তবে ইডিএফ এর জন্য এটি অনেক বড় আর্থিক ক্ষতি। parce que des méduses se sont introduites dans le canal. ১১ আগস্ট রাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত গ্রাভেলিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে এ ঘটনা। ফরাসি পারমাণবিক বিদ্যুৎ প্রতিষ্ঠান ইডিএফ নিশ্চিত করেছে যে জেলিফিশের কারণেই ফ্রান্সের অন্যতম বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। গ্রাভলিনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট ৬টি রিঅ্যাক্টর রয়েছে। এর মধ্যে ২টি রিঅ্যাক্টর আগেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল, আর গত ১১ আগস্ট রাতে জেলিফিশের কারণে বাকি ৪টি রিঅ্যাক্টরও বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ফলে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির কোনো রিয়েক্টরই সচল নেই। তবে ইডিএফ জানিয়েছে রিয়েক্টরগুলো পর্যায়ক্রমে আবার চালু করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী গ্র্যাভলিন বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর শীতল রাখার জন্য ব্যবহৃত পানিতে বিপুল পরিমাণ জেলিফিশ ঢুকে পড়ে। এতে পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় 50 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়। তবে এই ঘটনায় কেন্দ্রের কোনো স্থাপনা, কর্মী বা পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ রপ্তানিতেও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ইডিএফ। গ্র্যাভলিন বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় সাধারণত নর্থ সির পানি ব্যবহার করা হয়। গবেষকদের ভাষ্য, গ্রীষ্মে তাপমাত্রা বাড়লে জেলিফিশের আনাগোনাও বৃদ্ধি পায়। তবে এ ধরনের সমস্যা এড়াতে এমন একটি কার্যকরী সতর্কতা ব্যবস্থা প্রয়োজন, যার মাধ্যমে জেলিফিশের আগমন সম্পর্কে পূর্বাভাস পাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো। Donc le Japon, la Californie, la Suède aussi. এটি সত্য যে কয়েক দশক আগেও উত্তর সাগরে জেলিফিশ দেখিনি আমরা, যা এখন দেখতে পাচ্ছি। এর উপস্থিতি মানেই পানির তাপমাত্রা বাড়ছে, কারণ তারা উষ্ণ পানি পছন্দ করে। তাই যেসব সাগর সাধারণত ভূমধ্য সাগরের মতো উষ্ণ জলের জন্য পরিচিত নয়, সেখানেও জেলিফিশের আগমন জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ হতে পারে। Que les méduses viennent s'aventurer dans ces mers. তবে এবারই প্রথম নয়। 2021 সালে জেলিফিশের কারণে স্কটল্যান্ডের টর্নেস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক সপ্তাহের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। ইডিএফ এর মালিকানাধীন এই বিদ্যুৎ কেন্দ্রটির পানি নেয়ার পাইপে সিউইড ফিল্টার আটকে দেয় জেলিফিশ। এর এক দশক আগে 2011 সালেও একই কারণে কেন্দ্রটি এক সপ্তাহ বন্ধ ছিল। 2024 সালের সেপ্টেম্বরে পূর্ব চীনের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক জেলিফিশে ভরে যায়। তখন প্রায় 150 টনেরও বেশি জেলিফিশ সরাতে হয় কর্মীদের। অতীতে জেলিফিশের তাণ্ডবে সুইডেন, যুক্তরাষ্ট্র, জাপানের পারমাণবিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার নজির রয়েছে। এমনকি 1999 সালে জেলিফিশের কারণে ফিলিপাইনে একটি বড় ধরনের ব্ল্যাকআউট হয়েছিল, যার ফলে সে সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল লুজন দ্বীপের প্রায় 40 মিলিয়ন মানুষ। ফিলিপাইনের একটি টহল জাহাজকে তাড়া করতে গিয়ে চীনের নৌবাহিনীর একটি জাহাজ ও চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ পরস্পরকে ধাক্কা দিয়েছে। ফিলিপাইন কোস্ট গার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় চীনা কোস্ট গার্ডের জাহাজ হঠাৎ ঘুরে চীনা নৌবাহিনীর জাহাজের সামনে চলে আসে। এতে দুই জাহাজই ক্ষতিগ্রস্ত হয়। 1 আগস্ট সোমবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরা শোলের কাছে চীনের দুই জাহাজের মধ্যে ধাক্কা লাগার ঘটনাটি ঘটে। ঘটনার সময় ফিলিপাইনের বিআরপি সুলুয়ান নামের জাহাজ স্থানীয় জেলেদের কাছে খাবার ও সাহায্য পৌঁছে দিচ্ছিল। চীনের জাহাজ সেটি আটকে দেওয়ার চেষ্টা করছিল। পিসিজি জানায় তারা সংঘর্ষের পর চীনকে চিকিৎসা ও উদ্ধার সহায়তার প্রস্তাব দিয়েছিল, কিন্তু চীনের কোনো সাড়া মেলেনি। এই ঘটনায় যুদ্ধ জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চীন বলেছে তাদের জাহাজগুলো আইন মেনে ফিলিপাইনের জাহাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছিল, তবে নিজেদের জাহাজে ধাক্কার বিষয়টি তারা এড়িয়ে গেছে। স্কারবোরো শোল চীন এবং ফিলিপাইন দুই দেশই নিজেদের বলে দাবি করে। এলাকাটি সমুদ্র পথে গুরুত্বপূর্ণ এবং মাছ ধরার জন্য সমৃদ্ধ হওয়ায় এখানে প্রায়ই এমন মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। মূলত দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন, ফিলিপাইন সহ কয়েকটি দেশের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ম্যানিলার মধ্যে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ করে আসছে। কিছু ঘটনায় এমনকি তলোয়ার, বর্ষা ও ছুরির মতো অস্ত্র ব্যবহারের কথাও শোনা গেছে। ত্রিভুজাকৃতি প্রবাল প্রাচীর ও পাথুরে এলাকার সমষ্টি স্কারবোরো শোল 2012 সালে চীনের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই দুই দেশের বিরোধের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে এক বিশাল বিক্ষোভে মেট্রোপলিটন পুলিশ অন্তত 466 জনকে গ্রেফতার করেছে। সম্প্রতি ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে হিসেবে ঘোষণা করার পর এই গ্রেফতারের ঘটনা ঘটে, যা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। 9 আগস্ট শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচি থেকে রাত 9টা পর্যন্ত ব্যাপক গ্রেফতার অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্যমতে বিক্ষোভকারীরা প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানোর জন্য আটক হয়েছেন। এই গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের এভাবে আটক করা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক আইনগুলোর স্পষ্ট লঙ্ঘন। এছাড়া লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল একটিকে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য মানুষকে গ্রেফতার করা লজ্জাজনক বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা আমি বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে বসে প্রতিবাদ করছেন। আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, এই প্রতিবাদ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি এবং প্যালেস্টাইন অ্যাকশনের উপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা উভয়ের প্রতিবাদ জানানো। যুক্তরাজ্যের অ্যাক্ট 2000 অনুযায়ী প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যপদ নেওয়া বা সমর্থন করা এখন একটি ফৌজদারি অপরাধ। এর জন্য সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আল জাজিরার সাংবাদিক সোনিয়া গালেগো জানিয়েছেন, শুধুমাত্র আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা টি শার্ট পরা বা প্ল্যাকার্ড হাতে রাখার জন্য মানুষকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রবীণ নাগরিক, শিক্ষাবিদ এবং পূর্বেও আটক হওয়া বিক্ষোভকারীরা রয়েছেন। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্বের 350টিরও বেশি শিক্ষাবিদ ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারকে একটি যৌথ চিঠি লিখে তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এবং সম্মিলিত অসহযোগ আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। প্যালেস্টাইন অ্যাকশন হল একটি আন্দোলনকারী গোষ্ঠী যারা দীর্ঘকাল ধরে যুক্তরাজ্যে ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। তাদের কর্মপদ্ধতির মধ্যে রয়েছে রং ছিটানো, অফিসের প্রবেশপথ বন্ধ করে দেওয়া এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা। উদাহরণস্বরূপ বলা যায়, জুন মাসে তারা ব্রিজ নর্টন সামরিক ঘাঁটিতে প্রবেশ করে 2টি এয়ারবাস ভয়েজার বিমান ক্ষতিগ্রস্ত করে। তাদের দাবি, এই বিমানগুলো ইসরায়েলি যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয়।